টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল আর নদীর জোয়ারের দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 7 শিক্ষার্থী সহ এক শিক্ষকের মৃত্যু হয়েছে। ভারী বর্ষণে চট্টগ্রামের মেয়রগলি ও জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে মারা গেছে 2 জন। বান্দরবান লাল ব্রিজ এলাকায় পাহাড় ধসে সড়কের মাটি পড়ে যান চলাচল বন্ধ রয়েছে। দুর্যোগের প্রভাবে স্থগিত করা হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আজ ও কালকের এইচএসসি পরীক্ষা। বিস্তারিত জানাচ্ছেন তামান্না সাদিকা। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষা বোর্ড জানিয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তা ও যাতায়াতের দুর্ভোগ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ভারী বর্ষণে বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটছে। জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া মেয়রগলি এলাকায় পাহাড় ধসে আরও একজন নিহত হয়েছে। এছাড়াও কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদ্রাসায় পাহাড় ধসে প্রায় 30 শিশু আটকে পড়েছে। পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। টানা বর্ষণে চট্টগ্রাম কক্সবাজার রেলপথের বিভিন্ন স্থানে রেল লাইনের উপর পানি উঠে যাওয়ায় কক্সবাজার রুটের সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সকালে বিশেষ ট্রেনে করে নগরীর 16 শহর জানালিহাট সেকশনের প্লাবিত এলাকা পরিদর্শন করেন রেলমন্ত্রী হাবিবুর রশিদ। আপাতত আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে চিটাগাং কক্সবাজারে আমরা যতক্ষণ পর্যন্ত পরিবেশের উন্নতি না হবে এবং পানিটা নেমে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা বন্ধ রাখবো। টানা 4 দিনের ভারী বর্ষণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে বান্দরবনের মানুষ। ঘরবাড়ি সব পানি উঠে ডুবে গেছে। এখন আমরা কোথায় যাব এই চিন্তা আছে। বর্ষা তো বেশি হইতে আছে, তাহার কোনো জায়গা নাই। আশ্রয় কেন্দ্রগুলো যদি খুলে দেওয়া না হয়, আমাদের যে নিম্ন অঞ্চলগুলো আছে সেখানে মানুষগুলো খুবই বিপজ্জনক ভাবে বিপদের মধ্যে পড়ে যায়। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বহু ঘরবাড়িতে পানি ঢুকছে। পাহাড় ধসের ঝুঁকিতে অনেক পরিবার আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছে। প্রশাসন জানিয়েছে 220টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। মেইন কথা হচ্ছে কি, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, আমাদেরকে স্বীকার করতে হবে। দল মত নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করতে হবে, কারণ আমরা মনে করি এই জায়গায় কোনো রাজনীতি করাটা আসলে উচিত নয়। সবাইকে জনগণের পাশে থাকতে হবে, জনগণ যাতে বিভিন্ন দুর্ভোগে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং আমাদের এখানে যাতে কোনো মানবিক বিপর্যয় না হয় সেটা খেয়াল রাখতে হবে। গত 24 ঘন্টায় জেলায় 176 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র। কর্ণফুলী নদীতে তীব্র স্রোতের কারণে চন্দ্রঘোনা রায়খালী নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় রাঙামাটি ও বান্দরবনের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাঙামাটিতেও থেমে থেমে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, খোলা হয়েছে 45টি আশ্রয় কেন্দ্র। বৃষ্টির কারণে সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বাঘাইছড়ির বিভিন্ন এলাকা ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 5 দিন দেশ জুড়ে কম বেশি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। টানা বৃষ্টিতে চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি এলাকায় পাহাড় ধস এবং নিচু এলাকায় আকস্মিক বন্যা ও জলাবদ্ধতার আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি। তামান্না সাদিকা, মাই টিভি। দর্শক, এবার বান্দরবান থেকে আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী তুহিন হোসাইন। জি, ধন্যবাদ আপনাকে। বান্দরবনে যে টানা 4 দিন বৃষ্টিপাত হচ্ছে এবং পাহাড়ি উজানে বান্দরবনের যে নদীগুলো রয়েছে, সাঙ্গু নদী এবং মাথাপুরি নদী, সেগুলো কিন্তু বিপদ সীমার উপর দিয়ে কিন্তু অতিবাহিত হচ্ছে। তারও ধারাবাহিকতায় কিন্তু আজকে যে বৃষ্টিপাত হচ্ছে, আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন যে আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত 210 মিলিমিটার কিন্তু বৃষ্টি রেকর্ড করা হয়েছে এবং এই যে নদীর কাছাকাছি শহরের কিছু এলাকা রয়েছে যেগুলো
নিম্ন এলাকা, সেই নিম্ন এলাকাতে কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, এখানে নৌকায়ও কিন্তু মানুষ যাতায়াত করতেছে। এমন দুর্ভোগ পড়েছে, যারা নিচুবর্তী এলাকা রয়েছে সেই এলাকা থেকে তাদের যে প্রয়োজনীয় ঘরবাড়িতে তাদের জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু তারা সরানোর চেষ্টা করতেছে এবং সবকিছু নিয়ে আসতে পারতেছে না। আমরা তাদের সাথে কথা বলছি, তারা অনেকে আসছে কিন্তু চলে গিয়েছে, যারা একটু উঁচুতে আছে তারা থেকে কিন্তু পানিতে আটকিয়ে আছে। প্রশাসনের সাথে কথা বলেছি, তাদেরকে যে উদ্ধারের কাজ তারা চলমান রেখেছে এবং বান্দরবনে 60টি উপজেলা 2টি পৌরসভায় 220টি কিন্তু আশ্রয় কেন্দ্র করা হয়েছে। সেখানে কিন্তু যারা রয়েছে সাধারণ মানুষ তারা কিন্তু সেখানে যাচ্ছে। আমি কিছুক্ষণ আগেও কিন্তু যেটা বান্দরবন থেকে কেরানীহাটের মহাসড়ক এটি রয়েছে, সেই মহাসড়কে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। রাস্তা ঘন্টাখানি 1 ঘন্টার মতো কিন্তু সেই রাস্তা বন্ধ রয়েছিল গাড়ি চলাচল। তারপর থেকে সেটি উদ্ধারের জন্য প্রশাসনিকভাবে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছিল, সেটা আমরা দেখেছি। এবং এছাড়াও বান্দরবনে অনেক জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কিন্তু এই পাহাড় ধসে কোনো নিহত খবর পাওয়া যায়নি। এখন বিকাল থেকে কিন্তু যেটি পানি বৃদ্ধি পাচ্ছে, যে পানি বৃদ্ধি এভাবে যদি রাতেও বৃষ্টিপাত হয়ে থাকে তাহলে কিন্তু বড় ধরনের যেটি বন্যা হওয়া আশঙ্কা রয়েছে, এটি বোঝা যাচ্ছে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারাও তাদের যেটা নিরাপত্তা জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করছে। এখন কিন্তু সন্ধ্যার পরই কিন্তু এখানে বৃষ্টি কিন্তু আগের চেয়ে বেশি হচ্ছে। এই ছিল বান্দরবনে বন্যার পরিস্থিতি সর্বশেষ। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা সংবিধানের ৫ম সংশোধনী নিয়ে আপিলের রায় আগামীকাল বৃহস্পতিবার দুপুরে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ তৃতীয় দিনের শুনানি শেষে রায় ঘোষণার দিন নির্ধারণ করেন। এই সংশোধনীর পুরোটাই বাতিল চান সুজনের আইনজীবী শরীফ ভূঁইয়া। আর আংশিক বাতিল চেয়ে জামায়াতের আইনজীবী বলেন, গণতন্ত্র ও জনগণের শাসন প্রতিষ্ঠায় এর বৃহৎ অংশ সংসদের উপরে ছেড়ে দেওয়া উচিত। এস এম আরিফের রিপোর্ট। ২০১১ সালের ৩০ জুন নবম জাতীয় সংসদে পাশ হওয়া ৫ম সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ২৪-এর গণ অভ্যুত্থানে সরকার পতনের পর ফের আলোচনায় আসে ৫ম সংশোধনী। এ বিষয়ে দুটি আলাদা রিটের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল সহ সংবিধান সংশ্লিষ্ট 4টি বিষয়ে রায় দেন হাইকোর্ট। পরে রায়ের বিরুদ্ধে 3টি আপিল হয়। টানা 3 দিন শুনানি শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। এই ছোটখাটো বিষয়ের কারণে একটা অবৈধ সংশোধনীকে অবৈধ না বলাটা হবে আদালতের ক্ষেত্রে তার যে কর্তৃত্ব আছে সংবিধানের ব্যাপারে এবং সংবিধানের অভিভাবক হিসেবে তারা সেই দায়িত্ব পালন করা থেকে বিরত থাকার মতন একটা অবস্থা তৈরি হবে। সেই প্রেক্ষিতে আমি বলেছি যে এটা পুরোটা বাতিল করা উচিত। আমরা এক্সপেক্ট করি আমাদের আপিল বিভাগ রিজনেবল সিদ্ধান্ত নেবেন এবং আমরা এক্সপেক্ট করি এটা এন্টায়ারিটি ডিক্লেয়ার করবেন নন কনস্টিটিউশনাল। শুধু ওই অংশটুকু করবেন যে অংশটুকু আদালতের কাজ বলে আমরা মনে করছি, আর বাকি অংশটুকু পার্লামেন্টের উপর ছেড়ে দিবেন, এটাই আমাদের প্রত্যাশা। দেখুন, ৫ম সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামোর সাথে সাংঘর্ষিক ধারাগুলো বাতিল করে নীতি নির্ধারণী বিষয়গুলো সংসদের হাতে ছেড়ে দেওয়ার পক্ষে মত অ্যাটর্নি জেনারেলের। সাংবিধানিক মৌলিক কাঠামোর পরিপন্থী যদি কোনো সাংবিধানিক সংশোধনী হয় তাহলে সেটা যে হাইকোর্ট ইতিপূর্বে 8ম সংশোধনীর মামলা থেকে শুরু করে বেশ কয়েকটি মামলায় যে সিদ্ধান্ত দিয়েছেন সেটা তো অবশ্যই সেটা আদালত দেখবেন। আর একটা হচ্ছে যদি সংবিধান বহির্ভূত যদি কোনো কার্যক্রম গ্রহণ করা হয় সংবিধান সংশোধনের নামে, তাহলে সেটাও কিন্তু আদালত ইতিপূর্বে কিন্তু সেগুলো বাতিল ঘোষণা করেছেন। এর বাইরে আমরা এই দুইটা প্রিন্সিপালের উপরে দাঁড়িয়ে অন্যান্য কোনো সংশোধনী যদি সংবিধানে থাকে এবং যদি আদালত মনে করে যে আদালতের এবং দীর্ঘদিনের আমাদের জাজমেন্ট আমাদের রায় তার সঙ্গে সাংঘর্ষিক, তাহলে আদালত সেক্ষেত্রে তার রায় দিতে পারবেন। আর আমরা বাকি বিষয়গুলো বলেছি যে বর্তমানে সংসদ অত্যন্ত কার্যকর আছে। বৃহস্পতিবার আপিল বিভাগের এই রায়ের মাধ্যমে অবসান ঘটতে যাচ্ছে সংবিধানের ৫ম সংশোধনীর আইনি জটিলতা। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষকে শিক্ষিত করে তুলতে মেয়েদের স্নাতক পর্যন্ত বিনা বেতনে অধ্যয়নের পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি একথা বলেন। তারেক রহমান বলেছেন, অর্থনীতির উন্নয়ন ঘটাতে কৃষকের আধুনিকায়নের পাশাপাশি বন্ধ কলকারখানা চালু করা হবে। ইউসুফ আলীর রিপোর্ট।
বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে বুধবারের অধিবেশন শুরু হয়। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্নকাল শুরু হচ্ছে। সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে শিক্ষিতের হার বাড়াতে যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করে। আমরা ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে স্কুল ড্রেস প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছি। একই সাথে আমরা তাদেরকে স্কুল ব্যাগও দিব। আমরা পর্যায়ক্রমিকভাবে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত 1,20,00,000 বাচ্চাকেই আমরা এইটার ভেতরে এই পরিকল্পনার ভিতরে নিয়ে আসবো পর্যায়ক্রমে। লার্নিং এক্সেলারেশন ইন এডুকেশন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পের আওতায় শিক্ষক প্রশিক্ষণের জন্য 810 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তিনি বলেন, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের উপর নির্ভর করে তার গতিশীলতা, তাই এদিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে সরকার। আমরা উদ্যোগ গ্রহণ করছি বিভিন্ন মিল কারখানা যেগুলো বন্ধ আছে সেগুলোকে চালু করার জন্য, এবং কৃষি খাতে যে মিল ফ্যাক্টরি আছে সেগুলোকে আমরা চেষ্টা করছি আবার চালু করার জন্য। কৃষি প্রধান হিসেবে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার মাননীয় স্পিকার কৃষিকে প্রযুক্তি নির্ভর করার জন্য কৃষি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করতে চাইছে। আমাদের দেশের অধিকাংশ মানুষের পেশাই কৃষি, এবং সেজন্যই আমরা 2,75,00,000 কৃষকের কাছে সরাসরিভাবে কৃষক কার্ড পৌঁছাতে চাই। কৃষি আরো উৎপাদনশীল, লাভজনক, রফতানিমুখী এবং টেকসই খাতে পরিণত হতে যাচ্ছে ধীরে ধীরে, যা আধুনিক অর্থনৈতিক উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ধন্যবাদ। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। নতুন হোক বা পুরনো, দেশে কোনো ফ্যাসিবাদ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের অধিকারের প্রশ্নে এক চুলও ছাড় দেওয়া হবে না। দুপুরে আইডিবি ভবনের 11 দলীয় ঐক্য আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি। আমির বলেন, যারা জনগণের জনমতের উপর প্রশ্ন তোলে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। স্বপ্নবাবুর রিপোর্ট। রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে 11 দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত হয় জুলাই গণ অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার এবং আমাদের দায়বদ্ধতা শীর্ষক সেমিনার। সেমিনারে বক্তারা বলেন, গণভোটে জনগণের দেয়া রায় বাস্তবায়নই হবে রাজনৈতিক স্থিতিশীলতার ভিত্তি। আমরা যে সংস্কারের কথা বলছি এগুলি মেনে নেন, এবং যেবা যারা অতীত অন্যায় করেছে তাদের বিচারের আওতায় নিয়ে আসেন। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, অতি দ্রুত গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন করতে হবে। দেশে নতুন করে রক্তপাত এড়াতে হলে গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। প্রথম অধিবেশনের 270 দিনের মধ্যে জুলাই সনদের সংস্কার আদেশ বাস্তবায়ন করতে হবে পরিষদকে। তা যদি ব্যর্থ হয় তাহলে 270 দিনের মধ্যে অটোমেটিক্যালি জুলাই সনদ সংবিধান সংস্কার পরিষদে গৃহীত হয়েছে বলে গণ্য হবে। বিএনপি যদি জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, আমাদের এই ইস্পাত কঠিন ঐক্য আরো দৃঢ় হতে থাকবে। এই দৃঢ় হতে হতে বিএনপির বিরুদ্ধে গণবিস্ফোরণে পরিণত হবে ইনশাআল্লাহ। সেমিনারে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচনের ষড়যন্ত্রের মাধ্যমে 11 দলীয় জোটকে হারানো হলেও তারা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন। তবে জনগণের দেয়া গণভোটের রায়কে কোনোভাবেই উপেক্ষা করতে দেয়া হবে না। ষড়যন্ত্র করে 11 দলকে হারানো হয়েছে, তারপরে এই রায় কেন মেনে নিলাম? 17.5 বছর পরে এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের ফসল হিসাবে যদি আমরা সেদিন রিভোল্ট করতাম, এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করতাম, তাহলে দেশের বিশৃঙ্খলার সৃষ্টি হলে এর শেষ কোথায় গিয়ে দাঁড়াতো কেউ জানে না। নির্বাচনে এই ষড়যন্ত্রের ফল মেনে নিলেও আমরা গণভোটের রায়কে অগ্রাহ্য করতে দেব না। সরকারের ভালো কাজে সহযোগিতা করা হবে, কিন্তু জনগণের অধিকারের প্রশ্নে কোনো আপোষ নয় বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। শবনম অবনী, মাইটিভি, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে যুব দলের নাম ভাঙিয়ে নানাবিধ অপকর্ম হচ্ছে, যার সাথে দলের কোনো সম্পর্ক নেই এবং সেই সব অপরাধীদের যুব দলের কোনো পদবিও নেই।
এসব মিথ্যাচার ও অপপ্রচার বন্ধে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না। এক সংবাদ সম্মেলনে তিনি এই সহযোগিতা চান। যে কোনো অপকর্মের সাথে দলের পদবীধারীদের সম্পর্ক থাকলে দল সাংগঠনিক ব্যবস্থা নেবে বলেও জানান যুবদল কেন্দ্রীয় সংসদ। মাহবুব সৈকতের রিপোর্ট। সমসাময়িক প্রসঙ্গে কথা বলতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। গণতন্ত্রের সৌন্দর্য এটাই যে আপনাকে কথা বলতে দিতে হবে। রাজধানীতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে দলটির শীর্ষ নেতারা জানান, সাম্প্রতিক বিভিন্ন নেতিবাচক ঘটনার সাথে জড়িতদের যুবদলের সাথে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হচ্ছে, যাদের সাথে সংগঠনের কোনো সম্পর্ক নেই। একটা ইথিক্স থাকবে যে একটা নিউজ আমি করে দিলাম, আমি যদি বলি একটা মিথ্যা নিউজ করেছে, একটা সিন্ডিকেট নিউজ করেছে, প্রত্যেকটা নিউজের দাড়ি কলম একই রকম, তুই তুকারির তো কোনো প্রশ্নই আসে না। এখানে সম্মানের সাথে আমি যখন মিটিং করি আনুষ্ঠানিক, আমি আমাদের ছোট ভাইদেরও এখানে সাংগঠনিক শিষ্টাচার অনুযায়ী তাদেরকে আপনি করে কথা বলি। দলের যে কোনো পর্যায়ের নেতাকর্মীও অপরাধের সাথে জড়িত হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান যুবদলের কেন্দ্রীয় নেতারা। আপনাদের দায়িত্ব ছিল কেউ বললে সেটাকে যাচাই করা, অন্তত সভাপতি এবং সাধারণ সম্পাদককে ফোন করে ফোনে মন্তব্য নেওয়া। কেউ কি নিয়েছিল ফোনে মন্তব্য? যে আমরা যখন কথা বলি আমাদের মধ্যে মতৈক্য হয়, মানে মতানৈক্য হয়, কিন্তু মতানৈক্যটা এটা একটা স্বাধীনতার মধ্যে থেকে কেউই কিন্তু কোনো সময় লিমিট ক্রস করেছে এরকম কোনো ঘটনা আমাদের নেতা কর্মীর সামনে কখনো ঘটে নাই। সাংগঠনিকভাবে যুবদলের মধ্যে কোনো বিশৃঙ্খলা নেই বলেও দাবি করেন ক্ষমতাসীন দল বিএনপির যুব সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক। সাংবাদিকদের পেশাদারিত্বের পরিচয় দেওয়া দরকার ছিল যে সভাপতি এবং সাধারণ সম্পাদককে ফোন করে সত্যতা যাচাই করা। আর তাছাড়া আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কেমন, আপনার নিজেদের ইন্টেলিজেন্সের মাধ্যমে খবর নিলেও আপনারা জানবেন যে আমরা একজন একজনের প্রতি কেমন শ্রদ্ধাশীল। যুবদল জনপ্রত্যাশা অনুযায়ী ভূমিকা রাখতে চায় জানিয়ে গণমাধ্যমের সহযোগিতাও চান মোনায়েম মুন্না এবং নুরুল ইসলাম নয়ন। আপনারা দয়া করে যাচাই করবেন, আপনারা ভাই হিসেবে যেমন ছিলেন, বন্ধু হিসেবে ছিলেন, আপনাদেরকে আমরা ভবিষ্যতে ভাই বন্ধু হিসেবে পাশে পেতে চাই। সংবাদ সম্মেলনে যুবদলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা ওয়ারি থানার মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও তার ভাই রূপন ভূঁইয়াকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডের পাশাপাশি তাদের 64 কোটি 62 লাখ জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও 6 মাসের কারাভোগ করতে হবে বলে বিচারক রায় উল্লেখ করেন। ঢাকার বিশেষ জজ আদালতের 6-এর বিচারক নূরে আলম ভূঁইয়া এই রায় ঘোষণা করেন। অপরদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের 8 সহযোগীকে খালাস দিয়েছে আদালত। এর আগে 2025 সালের 30 জানুয়ারি অর্থ পাচার প্রতিরোধ আইনে করা মামলায় এনামুল হক এনু ও তার ভাই রূপন ভূঁইয়াকে 7 বছর করে কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক মাসুদ পারভেজ। পাশাপাশি তাদের 34,26,600 টাকা জরিমানা করা হয়। আগামী 9 জুলাই নানা আয়োজনে পালিত হবে বিশ্ব পরিবেশ দিবস 2026। একই সাথে উদ্বোধন করা হবে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2026-এর। বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। তিনি জানান, এ উপলক্ষে রাজধানী সহ সারা দেশে বৃক্ষ মেলা, ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি এবং পরিবেশ সংরক্ষণের নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার। আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণ এবং সেগুলোর যথাযথ সংরক্ষণ ও পর্যবেক্ষণে সরকার মহাপরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2026 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2026 আয়োজন করতে যাচ্ছে। এবারে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 9 জুলাই 2026 তারিখে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেছেন, যে জাতি ইতিহাস জানে না সে জাতি ভবিষ্যতের পথ খুঁজে পায় না। তিনি বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় সবসময় নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। যখনই দেশে দুর্যোগ আসে ঢাবি পথ প্রদর্শকের ভূমিকা অবতীর্ণ হয়েছে।
সকালে টিএসসি মিলনায়তনে ইতিহাস বিভাগের 2026-27 অর্থ বছরের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতার মেনে চলার পরামর্শ দেন কায়সার কামাল। যখনই দেশে কখনো দুর্যোগ নেমে আসে, ঢাকা বিশ্ববিদ্যালয় পথ প্রদর্শক হিসাবে কাজ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে, আমরা যদি মনে করি যে দেয়ার ইজ এ লাইট এন্ড অফ দ্য টানেল, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে সেই লাইট যে সবসময় তার আলোকবর্তিকা দিয়ে দেশকে, জাতিকে নেতৃত্ব দিয়ে পথ প্রদর্শকের ভূমিকায় পালন করেন। দীর্ঘ 1 বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশিন হওয়া শিশুসহ 4 ভারতীয় নাগরিককে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বিকেলে ইমিগ্রেশন, বিজিবি ও ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তাদের উপস্থিতিতে তাদের ফেরত পাঠানো হয়। ফেরত যাওয়া 4 জনের মধ্যে রয়েছে শিশু, কিশোর, নারী ও 1 যুবক। তারা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা। এর আগে গত বছরের জুনে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে 6 জনকে বাংলাদেশে পুশিন করা হয়। পরে আইনি জটিলতার কারণে 4 জন দীর্ঘদিন বাংলাদেশে অবস্থান করেন। অবৈধ অনুপ্রবেশের মামলায় তারা কারাভোগও করেন। দীর্ঘ প্রক্রিয়া শেষে নিজ দেশে ফিরতে পেরে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং 2 দেশের সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের রাজধানীমুখী যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ রাজবাড়ী, দৌলদিয়া, পাটুরিয়া ফেরিঘাট। প্রতিদিন হাজার হাজার যাত্রী ও যানবাহন এ পথ ব্যবহার করলেও ফেরিঘাটের সংযোগ সড়কের বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়ছেন চালক ও যাত্রীরা। খানাখন্দ ও উঁচু নিচু সড়কের কারণে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। প্রতিনিধি মমিন শেখের তথ্যচিত্রে প্রতিবেদন জানাচ্ছেন হাফিজা খানম জুথি। কাগজে কলমে দৌলতদিয়া ফেরিঘাটে 7টি ঘাট থাকলেও বর্তমানে সচল রয়েছে মাত্র 4টি। প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাক, বাস, ব্যক্তিগত গাড়ি এবং হাজার হাজার যাত্রী এই ঘাট ব্যবহার করেন। ফেরিঘাটের সংযোগ সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। কোথাও উঁচু নিচু, কোথাও আবার সামান্য বৃষ্টিতেই জমে থাকে পানি। এতে করে ফেরিতে ওঠানামার সময় যানবাহন নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি বাড়ছে। চলাচলে অনেক অসুবিধা হয়। ফেরিঘাটে নামা ওঠা, রাস্তা অনেক উঁচু নিচু রাস্তা, সমান্তরাল, যে কোনো ভাবে গাড়ি একটা দুর্ঘটনা ঘটে। সমান রাস্তা হলে পরে আমাদের কোনো সমস্যা হবে না। দীর্ঘদিন ধরে নিয়মিত সংস্কার না হয় প্রায় গাড়ির এক্সেল ভেঙে যাচ্ছে। এতে বাড়ছে পরিবহন ব্যয়, তেমনি যাত্রীদেরও জীবন পড়ছে ঝুঁকির মুখে। ওটা নামা অনেকই সমস্যা। এটা কর্তৃপক্ষের আসলে দৃষ্টি ভঙ্গন নাই। আমাদের কাছে দাবি যে এখানে একটা ব্রিজ হইলে আমাদের সবচেয়ে সুবিধা হবে। এরকম আমাদের গাড়ির লোড অনেক সময় একটু বেশি হয়, ফেরিতে উঠতে সমস্যা হয়, নামতে সমস্যা, অনেক রিস্ক হয়ে যায়। আমাদের সরকারের কাছে একটাই দাবি যে এখানে একটা ব্রিজ দিলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। দায়িত্বরত কর্মকর্তারা বলছেন, বর্তমানে ঘাটে কিছুটা শৃঙ্খলা ফিরেছে। সংযোগ সড়কটিও দ্রুত মেরামতের আশ্বাস দিলেন তারা। জেলা প্রশাসক রাজবাড়ী মহোদয়কে এবং আমাদের প্রধান কার্যালয়ের মেরিন বিভাগকে পত্রাকারে অনুরোধ করেছি যেন 7 নম্বর ঘাটের ডাউনে, মানে ভাটিতে 3 পকেটের রোরো পন্টন বসানোর উপযোগী আরেকটি ঘাট নির্মাণ করা হয়। যেটা আমরা চেষ্টা করতেছি যে এখানে প্লাস্টিকের মেট পাওয়া যায়, সেই প্লাস্টিকের মেট যদি ব্যবহার করা যায় তাহলে যেটা বারবার। ফেরিঘাটের সংযোগ সড়ক দ্রুত সংস্কার এবং ঘাট ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নিলে দুর্ঘটনা কমবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগের অপেক্ষায় চালক ও যাত্রীরা। হাফিজা খানম জুথি, মাই টিভি। যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হলো ফ্রি শাটল সার্ভিস। বিমানবন্দরের ক্যানোপির সামনে এই সেবায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের অর্থায়নে পরিচালিত এই শাটল চলবে 3টি রুটে। বিমানবন্দর থেকে বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসিমউদ্দিন মোড় থেকে বিমানবন্দর রেল স্টেশন এবং কাওলা থেকে বিমানবন্দর। বেবিচক জানায়, বিশেষ করে প্রবীণ, নারী, শিশু, শারীরিকভাবে অসুবিধাগ্রস্ত এবং ভারী লাগেজ বহনকারী যাত্রীরা এর মাধ্যমে সবচেয়ে বেশি উপকৃত হবেন।
আমাদের এই ব্যাগেজ সার্ভিসটা হ্যান্ডেল করে আমাদের জেনারেল হ্যান্ডলিং এজেন্ট হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে হেল্পাররা তারা করছে। তো তারাও এটার ব্যাপারে অবগত আছে, তাদের কিছু হেল্পারের সংকটও আছে। এই ব্যাপারটা বিমান কর্তৃপক্ষের নজরে নিয়ে আসা হয়েছে এবং তারা এটা দ্রুত নিরসনের